গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও মাই লাইফ সুদীপ। আর আমি তোমাদের সঙ্গে সুদীপ মান্না। তো সকাল এখন 8টার মতো বাজে, সকালে বেরিয়ে পড়েছে আজকে। গতকালের ভিডিওতে বলেছিলাম আজকে দুটো ফুড ব্লগ আছে, তো যাব দীঘা থেকে পানি বারণ। তো সেই রকম বেরিয়ে পড়েছি সকাল সকাল। শরীর প্রচুর খারাপ, তারপরেও ওষুধ খেয়ে বেরিয়ে পড়েছি। যাই হোক, যেতে হবে, পেটে অন্নের জোগান করতে তো যেতেই হবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলো যাই। সঞ্জীব যাবে এগরা পর্যন্ত যাই। তারপরে রাস্তায় যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম কয়েকটা কথা বলার জন্য। আমাকে অনেক মানুষ অনেক খারাপভাবে কমেন্ট করেন, অনেকে বলেন কিছু কাজ কর, মানে যাচ্ছাতাভাবেই অনেকেই কমেন্ট করেন। কিন্তু আমার না কোনো কষ্ট লাগে না, শুধু একটা জিনিস ভেবে আমার খুশি লাগে যে অনেকেই সুস্থ ছেলে মেয়ে আছে, সন্তান আছে বাবা মার, যারা বাবা মাকে না বৃদ্ধকালে দেখে না, বাবা মার প্রতি অবহেলা করে, মানে বাবা মাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেয়। সেখানে আমি এরকম অসুস্থ অবস্থায় প্রতিবন্ধী হয়েও বাবা মার জন্য, বাবা মার মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য, একটু বাবা মাকে ভালো রাখার জন্য আমি আমার কাজ করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি যাতে মা বাবা ভালো থাকে। তো এটাই আমার কাছে বড় ব্যাপার। আর তোমরা অনেকেই খারাপ ভাবতে পারো, আমাকে খারাপ কমেন্ট করতে পারে, অনেকে অনেক কিছু করতে পারে, কিন্তু আমি ভাবি তারা হয়তো জীবনে কোনোভাবে অসফল আছে, তার জন্যই হয়তো কমেন্টগুলো করে। কিন্তু একটা জায়গা থেকে ভেবে দেখো তোমরা, আমার যে লড়াইটা, এই লড়াইটা যদি তোমরা সবাই সাথ দাও, তাহলে আরও হয়তো অনেকে ইন্সপায়ার হয়ে এই লড়াইটা লড়তে পারবে। সেখানে থেকে সাথ তো দেওয়া দূরের কথা, অনেকেই আমার পরিচিত মানুষেরাই উল্টাপাল্টা কমেন্ট করে, ফেসবুকে এসে, ইউটিউবে এসে, বা অপরিচিত মানুষেরা যারা নতুন আমার চ্যানেলে ঢুকছে, ঘাড় বাঁকা হেন তেন বিভিন্নভাবে কথা বলছে। প্রথমে তো ঘাড় তুলে কথা বল, সবসময় নেশায় আছিস। দেখো, অ্যাকচুয়ালি আমার ঘাড়টা উপরে ওঠে না, অ্যাকচুয়ালি পুরো আমার সিদ্ধান্ত স্টিফ হয়ে গেছে। আমি উপরের দিকে তাকিয়ে কথা বলতে পারি না, উপরের দিকে ঘাড় ওঠে না, কোনো দিকে মুভমেন্ট নেই আমার ঘাড়ের। তারপরেও দুটো অপারেশান আছে, দুটো হিপ রিপ্লেসমেন্ট আছে, তারপরেও চেষ্টা করছি, লড়াই করে যাচ্ছি যাতে আমার বাবা মাকে ভালো রাখতে পারি, আর নিজে একটু ভালো থাকতে পারি, ওষুধ খরচা চালাতে পারি। তো এটাই হচ্ছে মোদ্দা কথা, যে আমি চেষ্টা করে যাচ্ছি আমার মতো করে। প্লিজ খারাপ কমেন্ট করার হলে করো, কিন্তু একটু ভাবনা চিন্তা করে করো। যাই হোক, আর রাস্তায় দাঁড়িয়ে টাইম ওয়েস্ট করো না। তো চলো এগোই। দিদির বাড়িতে মোটামুটি সাইকেল লেখা, আর ওই যে দাদা দিদিকে দেখতে পাচ্ছ ছাদে বসে কথা বলছে। তো আমরা সাইকেলটা এখান থেকে রেখে যাবো এবার পানিপারুলের দিকে, সরি পানিপারুল না, দীঘার দিকে। এই দাদা, এখান থেকে দীঘার বাস পাওয়া যাবে তো? ডাইরেক্ট দীঘা, ও রামনগর যাবো না? আর একটা জিনিস তোমার দেখায়, কত সুন্দর ওই শিউলি ফুল ফুটেছে, জাস্ট অসাধারণ। সারা বছর ফোটে? হ্যাঁ, অনেক বড় বড়, বেশ সুন্দর লাগছে। কিন্তু না, আর ছবি নেওয়ার সময় নাই, এবার যেতে হবে। সঞ্জীব চলো চলো, আসছি দাদা। দুর্গা প্রায় 8 ঘন্টার মতো বসছি এগরাতে হাসপাতালের পাশে বাস স্ট্যান্ডে, যেখান থেকে দীঘা ডাইরেক্ট বাস পাওয়া যায়, কিন্তু বাস আর পাচ্ছি না। জানি না কখন কি বাস পাওয়া যায়, দেখা যাক। এদিকে সঞ্জীব মোটামুটি বিরক্ত হয়ে যাচ্ছে, আর জায়গাটা এত অপরিষ্কার, এত নোংরা, তারপরেও বসতে হয়েছে। কারণ কি, আমি বেশিক্ষণ দাঁড়াতে পারি না। তো যাই হোক, নোংরা হোক, যাই হোক, চারদিকে পরিস্থিতিটা দেখাই আমি তোমাদের। এইখানে একটা খাবারের দোকান বসে সন্ধ্যাবেলা, কিন্তু এত অপরিষ্কার জায়গা, এত গন্ধ করছে, সঞ্জীব তো বিরক্ত হয়ে যাচ্ছে। যাই হোক, কিছু করার নেই, বাসের অপেক্ষায় তো বসতে হবে। রামনগর বাস গিয়ে কি হবে? রামনগরে ওই তো দীঘা যাবো, দীঘার বাস ডাইরেক্ট না পেলে আবার রামনগরে নামো, রামনগর থেকে আবার চলো, এগুলো হচ্ছে অনেক ঝামেলার ব্যাপার। মোটামুটি পৌঁছে গেছি দীঘায়। এবার যাদের দোকানে যাবো আমরা, সেখান থেকে আসছে, লোক পাঠাচ্ছে, তো যাবো, দেখা যাক কতক্ষণ দাঁড়াতে হয়। আমরা আছি মোটামুটি দীঘার সবুজের হাটের মাছ বাজারে। আর দেখতে পাচ্ছ দাদা, তারা একটু সাইড দিয়ে যাবে, কত রকমের মাছের আইটেম দেখতে পাচ্ছ, সমুদ্রের কাঁকড়া, পমফ্লেট, ইলিশ। দাদা দাদা, ইলিশটা কত করে চলছে এখন? 800 টাকা, 1000 টাকা, 1100 টাকা। ওজনে কিরকম হবে? ওজন 600, 700, 500, 400 গ্রাম। বাহ, এখানে মোটামুটি সব রকমের মাছ পাওয়া যাচ্ছে। আর সেদিকে যাই, সেদিকে ভেটকিটা দেখতে পাচ্ছ সঞ্জীব, ভেটকিটার সাইজটা দেখো খালি, দারুণ সাইজের ভেটকি। দাদা, এই ভেটকি কত করে গো? 300 টাকা কিলো। সমুদ্রের ভেটকি।
এখানেও আছে ভেটকি, তারপরে তোমার কাঁকড়া, পমপ্লেট। ও মারা গেছে কাঁকড়াগুলো, জল থেকে উঠলেই মারা যায়, 5 মিনিট হয়। আর এগুলো মারা। আর একটা আছে না সমুদ্রের কাঁকড়া, যেটা জানতে হবে, গর্তের কাঁকড়া। আচ্ছা, তাই এখানে সব রকমের মার্কেটে দেখতে পাচ্ছি সব রকমের মাছ আছে। এইদিকে আছে চুনো মাছ, যেরকম কি বলে চিংড়ি মাছ, শোল মাছ, অনেক রকমের মাছ আছে একদম। আর এখানে জ্যান্ত মাছ আছে, শিঙি মাছ। দেখো এখানে জ্যান্ত শিঙি মাছ আছে, এখানে শোল মাছ আছে, কত রকম। আর এই যে কাঁকড়া, এটা হচ্ছে সমুদ্রের গর্তের কাঁকড়া, এটা অনেকদিন বেঁচে থাকে। আর যেটা আরেক রকমের সমুদ্রের কাঁকড়া, যেটা বেঁচে থাকে না, ঠিক তো দাদা? এই কাঁকড়াটা বেশি দিন বেঁচে থাকে না। আর এটা কত করে কেজি না পিস হিসাব? এটা কেজি কত করে, কিরকম? 600 টাকা কেজি এটা, সেটা হচ্ছে 500 টাকা কেজি। আর এইদিকে চারদিকে যেখানেই দেখবে একদম মাছের আর মাছের হাট, একদম কত রকমের মাছ, কত ধরনের মাছ, মানে এত পরিমাণ মাছ। আমাদের এগরা মার্কেটেও মাছ আসে, কিন্তু এই যে নোনা মাছ, এই যে এত পরিমাণ নোনা মাছটা আমাদের এগরা হাটে কিন্তু আসে না। যাই হোক, এগরা দীঘা এসেছিলাম বলেই সবুজের হাটের মাছ মার্কেটে এতগুলো মাছের দেখতে পেলাম। এখন প্রায় 11:30 12টা বাজতে, তারপরেও মাছ হাটে প্রচুর ভিড়। মোটামুটি দীঘাতে এসে যে কাজে এসেছিলাম আজকে, বিরিয়ানির দোকানে ভিডিও করতে, তো সেই ভিডিও হয়ে গেছে অলরেডি। আর আমরা এখন খাচ্ছি বিরিয়ানি। এখানে ছিল মাটন চাপ, মাটন খেয়ে নিয়েছি। সঞ্জীবের কাছে এক পিস মাটন, আমার কাছে চিকেন চাপ আছে। দারুণ জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। আর আমরা যে দোকানে বিরিয়ানি খাচ্ছি নাম হচ্ছে কলকাতা হাজি বিরিয়ানি। জাস্ট নিউ দীঘা শনি মন্দিরের কাছে নামলে তার অপোজিটে যে রাস্তাটা গেছে মিয়ামোড়ে আছে, তার অপোজিটেই দা কলকাতা হাজি বিরিয়ানি। অবশ্যই এসে ট্রাই করতে পারো, দারুণ সুস্বাদু বিরিয়ানি আমি খাচ্ছি। এবং 120 টাকায় 2 পিস চিকেন সমেত 1 পিস আলু, ফুল প্লেট 120 টাকা। আর হাফ প্লেট হচ্ছে 70 টাকায় 1 পিস চিকেন 1 পিস আলু। এখানে কিন্তু একটা ব্যাপার কি, কোনোভাবেই ডিম দেওয়া হয় না। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। প্রত্যেকটা ভিডিও তোমাদের ভালোবাসায় হয়তো আজকে এই জায়গায়। ভালো লাগলো ভাই, সাবধানে ঘোরো। আর আরে না, ই বাবা একদম না, ভালো থেকো, সাবধানে থেকো, আর এইভাবে পাশে থেকো। সুস্থ হয়ে যাও ভালোভাবে, তাড়াতাড়ি, খুব ভালো হবে। থ্যাংক ইউ ভাই, তুমি ভালো থেকো। হ্যাঁ, এখন কি স্নান করে এই একটু ঘুরতে এসেছিলাম এদিকটা, এই যাবো ওদিকে হোটেলে আবার। আচ্ছা চলে যাবো, ভালো থেকো। আর যদি ঘোরা হয় সন্ধ্যাবেলা, এই দাদার দোকানে এসে বিরিয়ানি খেয়ে যেতে পারো। আমার রেকমেন্ডেশনে ঠিক আছে। বিরিয়ানি, দারুণ বিরিয়ানি করে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার হচ্ছে দীঘা থেকে বাড়ি ফেরার পালা। বাসে বসে পড়েছি, সঞ্জীব বসছে এদিকে। সঞ্জীব, তোমার কি মন খারাপ? মন খারাপ নেই সঞ্জীবে। তো আমরা ডাইরেক্ট এগরা যাওয়ার বাস পাইনি, আমরা যাব রামনগরে নামবো, আবার সেখান থেকে বাস ধরে পানিপাড়ুই। কারণ পানিপাড়ুই একটা সুট আছে, তো পানিপাড়ুলে সুট শেষ করে তারপর যাবো এগরা। তো এখন আমাদের গন্তব্য হচ্ছে রামনগর। মোটামুটি সব মিলিয়ে আজকে আবার এসেছিলাম আবার শম্ভুদার বিরিয়ানিতে, খেলাম জমিয়ে বিরিয়ানি। আর ব্লগও হলো, ফুড ব্লগও হলো, পেটুক সুযোগে দেখতে হবে। আর কি বলো, তোমার কি আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছ, এখনো দিচ্ছ না? হ্যাঁ, এখনই চলছে। তো কাস্টমারকে জিজ্ঞেস করতে পারো, অনেক কাস্টমারও আছে এখানটা, দেখিনি। মানে 70 টাকায় হাফ প্লেট বিরিয়ানিতে আনলিমিটেড রাইস। আনলিমিটেড রাইস, কিন্তু কাল থেকে ডিম বন্ধ হয়ে কাল গেছে। থেকে ডিমটা বন্ধ থাকবে, নাহলে এদিকে ঘুরে বলো, ক্যামেরা এদিকে চলছে। যেরকম চলছিল সেরকমই চলবে। আর 120 টাকায় ফুল প্লেট, 120 টাকা ফুল প্লেটে 2 পিস চিকেন, 1 পিস আলু, 1 পিস ডিম, সেটা থাকবে। কিন্তু হাফ প্লেটে শুধু ডিমটা বন্ধ থাকবে। আচ্ছা। আর বিরিয়ানি খেতে হলে তোমার দোকানে কোথায় আসতে হবে? এই যেখানে পানিপড়ে আসলে সন্ধু বিরিয়ানি বললেই বলে দিবে সবাই। পানিপড়ে আসতে হবে। শম্ভুদার বিরিয়ানি বলতে হবে না তিতানের বিরিয়ানি বলতে হবে? না, আমার কোনো এখনো ইয়ে হয়নি, আমার বাবার নামেই চলছি বর্তমান। মজা করলাম জাস্ট। তো যাই হোক, জমিয়ে একবার খাওয়া দাওয়া হলো, জমিয়ে ব্লগ হলো, এবার বাড়ি ফিরতে হবে, সন্ধ্যা হয়ে আসছে। তো চলো রাস্তায় গিয়ে কথা হচ্ছে। ব্লগ করার পরে যখন ফিরছি বাড়ি, পানিপাড়লে বাস ধরলাম, আর বাসে পুরো জাম, মানে বসার কোনো জায়গা নেই। মোটামুটি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, এতটাই পরিশ্রম আছে। দাঁড়িয়ে যেতে অনেকটাই কষ্ট হচ্ছে, এতটাই পরিশ্রম আছে। তারপরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে, কারণ কি জায়গা নেই। যাই হোক, সব মিলিয়ে এগরা পৌঁছে তারপরে যাই হোক, মোটামুটি এগরা পৌঁছে গেছি। আর দিদির বাড়িতে চলে এসেছি। দিদির বাড়ি থেকে
জানাবো আসছে এরা আর এই তো আমাদের বন্ধু এসে ট্রেনটা মানে আমার মনের কথা জানে এসছি মানে চা নিয়ে হাজির। আচ্ছা ট্রেনটা ক্ষমা করবেন, আজকে আমি বিস্কুট দিতে পারছি না। না না একটাও না, সরি দাদা আমাকে একটা মাফ করুন। আজকে পুরো একদম ভরপেট আছে একদম। তুমি না সন্দীপ আর সঞ্জীব খেতে পারে, সঞ্জীব খেতে পারে। তুই সঞ্জীব দেখে খেতে পারে। দে। এই তোমার চা নিয়ে দাদা আচ্ছা ও নিয়ে আসো, এখানে বসে খেয়ে আড্ডা হবে তো। ওইদিকে আমাদের দিদি আটা না চা দিদি বলছি তোমার বাড়িতে এলাম আর আমার কথাটা শুনে এতক্ষণ তো ডিনারের জন্য বললে না যে সুদীপ ভাই আজকে তোমার ডিনার করে যেতে হবে। ব্যাপার বল দিদি, এসে তুমি চা বিস্কুট খাবে না বলছো, কেন ডিনারের কথা বলো? আর ডিনার কি এখনো নেই? আরে বাবা, ডিনারের জন্য তো রুটি রেডি হচ্ছে। না, না, এ তো যে মন্দ করেছে রুটির আটা দেখাও সুদীপ। একাই খেলে যে আটা মন্দ আমার করেছে, একা হয়ে এ যাবে। তো সঞ্জীবের একা হয়ে যাবে। আমি তো একা করছি। সবজি বেকা কোখানা রুটি খায়, কখানা দেখবে 12খানা রুটি হবে। সঞ্জীব তো 13 খানা রুটি নিশ্চয়ই এটা শেষ করতে পারবে না। আবার বলবে নাকি? আশীর্বাদ আছে যাই হোক, আশীর্বাদ আসছে। দিদি আর ভাইয়ের মজা করলো, ব্যাপারটা সেরকম নয়। দিদির বাড়িতে মানে মজাই তো থাকবে একটু, নাকি দিদি? হ্যাঁ, দিদিটা একদম। অবশ্যই অবশ্যই। মজা না থাকলে জীবনে কি আছে? একেবারে। একদম। এই যে তো যাই হোক, দেখো, আমরা নিয়ে বসে পড়েছি চায়ের আড্ডা। এখন একটু আড্ডা চলবে, তারপর জামাইবু এলে জামাইবুর সঙ্গে আমি যাবো, জামাইবুর সঙ্গে দেখা করে আমার জামাইবু আসছে এলাম, বুঝলে তো? এসে একসঙ্গে যাবো, একটু আড্ডা হবে, গল্প হবে। আর অনেক দিনের পরে এলাম, কিন্তু এখন দিদি আমাকে ডাকা কমিয়ে দিয়েছে, মানে ভয় করছে মনে হচ্ছে। ডাকছে না কেন আমাকে? না না, মনিটাইজেশনটা রানিং হয়নি, ইন্টারভিউতে আছে। মনিটাইজেশনটা রানিং হলে পয়সা রোজগার হতো। খাইতে থাকলে তখন তাকে তার জন্য এক্সট্রা একটা খাতির করা যেত। এখন যা আছে এই চা দিয়ে আপনার করতে হচ্ছে, তখন চায়ের সঙ্গে এক্সট্রা কোনো টাকা দেওয়া যাবে না। না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আমি কিন্তু এসেই নির্লজ্জের মতো বলে দিয়েছি যে দাদা যদি করে একটা চায়ের ব্যবস্থা করে আর কিন্তু কিছু করবে না। কারণ দিদির বাড়িতে যখনই এসেছি, দিদিদের বাড়িতে যখনই এসেছি, বিভিন্ন রকম খাওয়া দাওয়ার আয়োজন করে গেলে একদম। আর আজকে যদি কিছু খাবার খাই তাহলে পেট আর আমাকে নিয়ে বাড়ি যেতে হবে, পেটেই যাবে রাস্তায়। আরে কেন আমি সকালে বলছি দাদাকে যে যদি মেলে দুজন সাইকেল রাখবে তাদেরকে ভাত খেতে বলো, ভাত খেতে বলো। হ্যাঁ মানে না, না, বাস দেখছেন কোথায়? অ্যাকচুয়ালি সিচুয়েশন এরকম হয়েছে, মানে আমি ওখানে পৌঁছে গেছি দীঘাতে, এবার সময়টা অনেকটা লেগেছে। এবার পৌঁছে না মারাত্মক খিদা পেয়ে গেছে আমার। দিয়ে আমি আবার শরীর কোনো একটা গুটি বিস্কুট নিয়ে আসলে আমি মন্দির থেকে দিয়েছি। তারপরে আমার কাল থেকে শরীর প্রচুর খারাপ, জ্বর, গলা ব্যথা এবং তারপরে কালকে ওষুধ কিনে খেয়েছি, আজকে সকালে ওষুধ খেয়ে বেরিয়েছি আর কি। এবার যে সঙ্গে মানে খালি পেটে ওষুধ খেয়েছি, তারপরে অ্যান্টিবায়োটিক প্রচুর খেয়েছি, খিদা পেয়ে গেছে। দিয়ে আবার সঞ্জীবকে আমি বললাম সঞ্জীব একটা বিস্কুট করে নিয়ে আসলো, সঞ্জীব একটা বিস্কুট করে নিয়ে আনলো, জল খেলাম, তারপরে শান্তি হলো। সেখানে প্রচুর ভিডিও করেছি, সেখান থেকে প্রায় 2:30টার সময় বেরিয়েছি, পানি পানি ভিডিও করেছি। মানে সত্যি যে একটা হয়তো ভিডিও দেখে মানুষ 4-5 মিনিটের ভিডিও দেখে হয়তো একটা মানে কমেন্ট করে কোনো উল্টাপাল্টা বা বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করে। আজকে আমার শারীরিক কন্ডিশন নিয়ে সারাদিন সকাল থেকে বিশ্বাস করো না কি কষ্ট হচ্ছে শরীরের মধ্যে, একমাত্র আমি জানি। ব্যাপারটা হচ্ছে কি, একদম ঠিক কথা। ব্যাপারটা হচ্ছে কি 5 মিনিটের ভিডিওর জন্য তার পিছনকে কত 5 এই মিনিট কথাটা আমরা ইনভেস্ট করতে হয়। মানে আমরা কিছুক্ষণ আগে বলছি এই কথাটা। একদম একদম। কত 5 মিনিট মানে কত গুণ 5 মিনিট ইনভেস্ট করতে হয়, যারা দেখে তারা বুঝবে। আর বিশেষ করে এটা যারা ক্রিয়েটার কাছে আরো বেশি সেটা। ওই জন্য আজকে সঞ্জীবের মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমার সঞ্জীবকে গ্যাসের ট্যাবলেট নিয়ে খাওয়াতে হবে। শোনো, তুমি সঞ্জীব তো এখন সুস্থ ছেলে, সবল ছেলে, তারপরেও আমাকে মানে দেখো ভিডিও করি মানে আমার শরীরে যতই কষ্টটা মুখে কিন্তু হাসি রাখতেই হবে। তো সেই হাসিটা সন্দীপের চা ঠান্ডা হয়ে যাচ্ছে। চা ঠান্ডা হোক, চা ঠান্ডা হলে খেলে ভালো। তো সেই হাসিটা কারণ বিভিন্ন মানুষের সঙ্গে দেখা হচ্ছে, বুঝলে দাদা, বিভিন্ন মানুষ কথা বলতে মুখ যদি বন্ধ থাকে তাহলে না, ধ্যান নিয়ে গেছে কিছু। না, এটা আর তো শরীরে তোমার- যত কষ্ট হোক মুখে হাসি দিয়ে কথা বলতে হচ্ছে। এটা তোমার শরীরের যত যন্ত্রণা থাকুক না কেন, লোকের যখন সঙ্গে কথা বলছো তখন তুমি তার সঙ্গে কিন্তু তোমার সেই কথা সেদিনকে বলা এলে আমি যে হাইওয়ে তারা এত দেরিতে গেল, আমার রান্নাটা কমপ্লিট হয়েছিল না, আর দুটো ভাত খেয়ে গেলে রাখেন দাদা। সে যে পানি গেছিলেন, আচ্ছা। আমি আসতে বলছি তাদের দুটো ভাত খেয়ে যেতে বলে ঠিক আছে এত দেরিতে গেল। হ্যাঁ সে তো সেদিন ভাত সেদিনও তো পেট ভর্তি করে এসেছিলাম। আচ্ছা আর বিশেষ করে কি বলতো, বিরিয়ানি করতে যাও না, আমি তো তবু অনেকটা কম নিই দেখাই, কিন্তু তারপরে হয় সঙ্গীতকে দিয়ে দিই, নাহলে আমি মানে খেতে পারি না, কারণ আমাকে কষ্ট হয় বিরিয়ানি। আর আমি ওই ভিডিওর জন্য যতটুকু খেতে হয় খাই আর কি, কারণ বিরিয়ানি আমার খাওয়া তো সত্যিকারের নিষেধ আছে, কিন্তু কিছু করার নেই।
ঘরে বসে থাকলে তো আর পেট চলবে না। হ্যাঁ, তো চেষ্টা করা যায়, সবার আশীর্বাদ আছে, সবার ভালোবাসা আছে, এভাবে এগোবো। আর চায়ের আড্ডা অনেকক্ষণ চলবে, চা ঠান্ডা যাচ্ছে, চাটা খেতে আর দাদার চা শেষ হয়ে গেছে। তুমি এত তাড়াতাড়ি কি করে চা খেয়ে নাও? দাদা মাথা চা আমার এই চলছে। আমি চাটা খাই এই গড়িয়ে এই 1-2 মিনিটের মধ্যে চা শেষ হয়ে যায়। আমি যদি এত 10 গরম মিনিট- খাওয়াও ভালো না। না আমি সে ঠান্ডা জল খেতে পারি হুম। আমার ভালো লাগে। অভ্যস্ত হয়ে গেছে দাদা এখন। তো যাই হোক, চায়ের আড্ডা এখন চলবে, তারপরে জানাবো আসুক, দেখা হলে বাড়ি গেলে অনেক কিছু আজকে আছে। মানে এত রাত হলো, বসে বসে মানে একসঙ্গে এসে এলে খাওয়া হবে বলে বসে বসে আর বিরক্ত হয়ে যাচ্ছে। এত রাত হলো, মশা কামড়াচ্ছে, বসতে বিরক্ত আসছে। কি করে তোমরা খাওনি তো? না, কি করে বলো তো? একসঙ্গে খাবো বলে বসে সবাই। সেখান থেকে দীঘা থেকে ফিরে এখানে দিদির বাড়িতে একটু বসে সাইকেল নিয়ে আস্তে আস্তে দেরি হয়ে গেলো। চলো চলো, আর বসে থেকে লাভ নেই, দশটার বেশি হলো। 10টার বেশি হয়ে গেছে। বাবাও খাওনি? না, কেউ খায়নি। চলো চলো চলো, সবাই খাবো, চলো। কি করেছো মা? কুমড়া ভাজা করেছি আর রুটি। কুমড়া ভাজা রুটি। হুম। চলো দেরি না করে খাওয়া দাওয়াটা হোক আগে। তো এখন হচ্ছে রাতের খাওয়া দাওয়ার টাইম, আর মা বাবা এখন রেডি আছে, কারণ 10:30 পেরিয়ে গেছে। আমাদের পাড়া পুরো নিস্তব্ধ, মা সবাই ঘুমিয়ে গেছে, শুধু আমার ঘরে মা বাবা জেগে আছে আমার অপেক্ষা। কারণ আমরা রাতের বেলা সবাই একসঙ্গেই খাই, দুপুরবেলাও প্রায় সময় একসঙ্গে খাই, তবুও এক একদিন হয়তো মিস হয়ে যায়, কিন্তু রাতের বেলাটা আমরা একসঙ্গেই খাই। কুমড়ো ভাজা আমাকে হাফ রুটি দেবে, বুঝলে তোমার, আমি তো ওষুধটা খাবো বলে রুটি খাবো। সারাদিন তো বাড়ি থেকে বেরিয়ে গেছিস, কোথায় কোথায় গেলি এত রাত হলো আসতে? কোথায় কোথায় বলতে, প্রথমে গেছি নিউ দীঘা, বুঝলে তোমার, হ্যাঁ, নিউ দীঘাতে হাফ পিস রুটি দেবো, আমি পুরোটা খেতে পারবো না, হাফটা। প্রথমে গেছি নিউ দীঘা, নিউ দীঘাতে একটা বিরিয়ানি ভিডিও করেছি, সেখান থেকে পানিপারুল শম্ভুদার বিরিয়ানি ভিডিও করেছি। তারপরে আজকে একটা দীঘাতে ভুলে বাবা, সে সবুজ হাট বলে একটা মার্কেট আছে, সেখানে ঢুকেছিলাম। সে মাছ, কত রকমের সমুদ্রের মাছ দেখবে, মাথা খারাপ হয়ে যাবে, এত মাছের ভ্যারাইটি, অনেক মাছ। ওরা এক একটা ভেটকি না বাবা, 4 কেজি 5 কেজি ওজনের ভেটকি সব আছে। আবার খুব বেশি দাম নয়, 300 টাকা কেজি শেষ করে সমুদ্রের ভেটকি। মানে আমার আসতে দেরি হবে, না হলে আমি বরফ দিয়ে প্যাক করে একটা খানি ভেটকি আনতাম। সমুদ্রের ভেটকি হয়তো। হ্যাঁ, কি এই যে ভেটকিগুলো আমাদের যে খালে আছে, সেগুলো কি সমুদ্রের জলে, নোনা জলের ভেটকি তো আছে। আর দিল আমার হাতে। আজকে একটা দীঘার দিকে খাসি দোকান দেখলাম, বুঝলে বাবা, রেয়াজি খাসি, খাসি মানে সেরকম আছে, আমাদের এগুলোতে সেরকম খাসি পাওয়া যাবে না। বড় হুম, বড় বলে বড় ধরে রেয়াজি আছে, মানে তোমার কি বলে, তাদের সেই চর্বির থেকে একটা রেয়াজির একটা সাদা সাদা অংশ থাকে কি বাবা, সেটা রেয়াজি খাসি বলে, খেতে খুব সুস্বাদু হয়, সেই সব খাসি কাটছে। কিন্তু দীঘাতে আছে এতক্ষণ থেকে আসলাম, এই সমুদ্রের পাড়ে একবারও যাওয়া হলো না আজকে। আজকে কটা পূর্ণিমা। পূর্ণিমা কি অমাবস্যা? অমাবস্যা। অমাবস্যা বড় কটা আছে। এই সময় পর্যটক বেশি। দীঘাতে সবসময় পর্যটক, দীঘা এখন খাইনি। রথের ছুটিটা পড়ে না একটু আগে কোনো কোনো না, রথের ছুটি দেরি আছে, রথ রবিবার, আজকে হচ্ছে তোমার কি বার, শুক্রবার। শুক্রবার। পরশুদিন হ্যাঁ, এখনো 3 দিন বাকি। দীঘায় তো ঘোষণা হয়েছে রথ হবে। কিন্তু এবছর রথে প্রচুর ভিড় হবে দীঘাতে, কারণ রথটা রবিবার পড়েছে তো, অনেকে শনিবার ছুটি, রবিবার ছুটি। দীঘা মা এখন গেল তোমার, কিন্তু আমাকে কখন নেড়া করতে গেছিল চন্দনেশ্বর, তারপর তো আমি এখন গেলে দীঘা চিনতে পারবেন কোনো কিছু। আমি সে দীঘাও দেখিনি। দেখো নি, না, যাই হোক, আমি এবার নেড়াতে গেলে তোমাকে দীঘা দেখাও ভালো করে। দীঘা, নিউ দীঘা, ওল্ড দীঘা, মোহনা সব জায়গা দেখাবো।
শঙ্করপুর, মন্দারমণি সব জায়গায় দেখাবো জায়গায়। মেরামতি যেদিন যাবো। আমাদের কি মঙ্গলবার যাবি নাকি? মঙ্গলবার যাওয়া হবে না মনে হচ্ছে, মঙ্গলবার একটু সমস্যা হচ্ছে। বুধবারও যাওয়া যাবে না, বুধবার সঞ্জীবের কাজ আছে, সে এতে কাজ করে। হুম, বৃহস্পতিবার দিয়ে করতে হবে। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার ওষুধ খাবো আর শুবো। শুয়ে তো শান্তি নেই, অনেকগুলো কাজ আছে, তবুও শুলে একটু শান্তি হবে। আমার একদম গায়ে হাত দিয়েছিল, বলছে তোমার শরীর এত গরম কেন গো, তোমার গায়ে জ্বর আছে মনে হয়। আমি বলছি হ্যাঁ জ্বর তো আছে, কিন্তু জ্বরের ওষুধ খেয়ে বেরিয়েছে। এই ওষুধটা বাইরে ফেলে দেবে তো, এটা হচ্ছে আসল ওষুধ, এটার তো দাম বেশি। বায়োলজিক ট্যাবলেট, সত্যি সত্যি ঠিকও স্বাস্থ্য বলছে মা। যাই হোক, আমি ওষুধ খাই আর ভালো থাকার চেষ্টা করি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণে যেন সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। আর সামনে রথ আসছে, রথে খুব এনজয় করো। আমিও চেষ্টা করছি রথে একটা অন্যরকম কিছু ব্লগ করার, দেখা যাক কী হয়। তো সব মিলিয়ে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।